আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্ররা, তোমাদের আমি প্রথমেই বলেছি যে বর্তমানে স্কুল বন্ধ, ফলে স্বাভাবিকভাবেই আমাদের রেগুলার যে পঠন স্কুলে সেটা হচ্ছে না। তাই তোমাদের সিলেবাসেও আমি একটু পরিবর্তন করেছি। সেই পরিবর্তন অনুযায়ী তোমাদের একটা নতুন পাঠ্য এসেছে, একটি প্রবন্ধ। সেটির নাম হলো ২১-এর তাৎপর্য। আবুল ফজলের লেখা ২১-এর তাৎপর্য। তোমাদের যে সাহিত্য মেলা পুস্তকটি আছে তার ২১ পাতাতে এটি আছে। আজ আমি সেটি পড়াবার চেষ্টা করছি। তো প্রথম লাইনটা পড়ি, তোমরা বইটা খুলে রাখো। এই ভিডিওটা যখন দেখবে পাশে তোমরা বইটা রাখবে। ভাষা কি ও কেন? ভাষা দিয়ে কি হয় ব্যক্তি আর জাতির? ভাষা না হলে আর না থাকলে কি চলে না? এসব প্রশ্নের উত্তরেই নিহিত রয়েছে ২১শে ফেব্রুয়ারি তথা ভাষা আন্দোলনের তাৎপর্য। এসব প্রশ্নের উত্তরেই নিহিত রয়েছে, মানে এসব প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে ২১শে ফেব্রুয়ারি তথা ভাষা আন্দোলনের তাৎপর্য। তোমরা দুটো নতুন কথা এখানে পেলে, সেটা হচ্ছে ভাষা আন্দোলন আর ২১শে ফেব্রুয়ারি কথাটা হয়তো তোমাদের কাছে সেই অর্থে নতুন নয়, ফেব্রুয়ারি মাসের একটা তারিখ হিসেবে তোমরা এটাকে জানো, কিন্তু ২১শে ফেব্রুয়ারি একটি বিশেষ অর্থ বহন করে আনে। আমাদের স্কুলে তোমরা দেখেছো যে ২১শে ফেব্রুয়ারিতে একটা অনুষ্ঠান হয়েছে, প্রার্থনা লাইনে কিছু বক্তব্য রাখা হয়েছে, কজনের মনে আছে জানি না। যাই হোক, ২১শে ফেব্রুয়ারি কি, কেন, আর ভাষার কথার সঙ্গে এই ২১শে ফেব্রুয়ারির সম্পর্ক কি, এটা প্রথমে আমাদের জানতে হবে। ভাষা আন্দোলনের তাৎপর্য কি, ভাষা আন্দোলন কাকে বলে, এই কথাগুলো বলার আগে আমি একটু পিছনে ফিরে যেতে চাই। তোমরা জানো যে ভারতবর্ষ ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট স্বাধীন হয়েছিল। তা সেই স্বাধীনতা বহু বিপ্লবীর রক্তের বিনিময়ে এসেছিল, কিন্তু আমরা একটি বড় ক্ষত সঙ্গে নিয়ে স্বাধীন হয়েছিলাম। সেটি হলো ভারত এবং পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্র হয়ে গিয়েছিল এবং পাকিস্তান সেটি ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তো পাকিস্তান রাষ্ট্রটা ঠিক কোন অঞ্চলটা নিয়ে হয়েছিল? ভারতবর্ষের পশ্চিম দিকে, আমরা উত্তর পশ্চিম বলবো, সেখানে পাকিস্তান রাষ্ট্রটিকে এখন আমরা ম্যাপে দেখতে পাই। কিন্তু আমি যে সময়ের কথা বলছি সে সময় পাকিস্তান ওইটুকু নয়। পাকিস্তান আরও একটি অংশ জুড়ে বিস্তৃত ছিল। বর্তমানে যেটা বাংলাদেশ, ভারতবর্ষের পূর্ব দিকে, সেই বাংলাদেশটিও তখন, অর্থাৎ এই ১৯৪৭ সালে পাকিস্তানের অন্তর্গত ছিল। আমরা ম্যাপে দেখে নিই দুটো জায়গার অবস্থান। দেখো, আমরা ভারতবর্ষের ম্যাপটা দেখছি এখন, যে ভারতবর্ষের ম্যাপ স্পষ্ট দেখতে পাচ্ছ। এই যে অঞ্চলটা, আমার কম্পিউটারের কার্সারটা দিয়ে দেখাচ্ছি, এই যে অংশটা পাকিস্তান। তো এই সবুজ রঙের অংশটি বুঝতে পারছো নিশ্চয়ই। এই পাকিস্তান, এটা কিন্তু ভারতবর্ষের পূর্ব দিকে, বর্তমানে এই যে বাংলাদেশ দেখছো, বাংলাদেশ এই অঞ্চলটা জুড়েও ছিল। অর্থাৎ একদিকে পাকিস্তান, এই অংশটাকে বলা হতো পশ্চিম পাকিস্তান, আর এই যে অংশটি, এটিকে বলা হতো পূর্ব পাকিস্তান। যেহেতু ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, আমাদের এই অঞ্চলে অনেক বেশি মুসলিম ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন, ফলে এই অঞ্চলটাকেও পাকিস্তানের মধ্যে ধরা হয়েছিল, এই পূর্ব পাকিস্তান অঞ্চলটিকে। তাহলে আমরা কি দেখলাম? দেখলাম যে ভারতবর্ষের দুই প্রান্তে দুই পাকিস্তান।
আর মাঝে এক ভারতবর্ষ ব্যবধান। তো এখন যেটা বাংলাদেশ, সেটা তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গের একেবারে কাছেই, বাংলাদেশের অনেকটা সীমান্ত জুড়েই পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গের ভাষা বাংলা। তো বাংলাদেশের মানুষও বাংলা ভাষাতেই কথা বলেন। তা হঠাৎ শুধুমাত্র ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হয়ে গেল, আর সে দেশের মানুষজনের সংস্কৃতি, উৎসব, আচার অনুষ্ঠান, ভাষা সব কিছুই, ধর্ম বাদ দিয়ে বাকি সমস্ত কিছুই তো আমাদের বাংলার সঙ্গে মেশে, আমাদের ভারতবর্ষের সঙ্গে মেশে। কিন্তু পাকিস্তান সরকার তারা ঠিক করলেন যে না, তা হবে না। আমাদের যেহেতু এটি পাকিস্তানের অংশ, সেহেতু এখানকার মানুষজনকে তাদের প্রধান ভাষা হিসেবে পাকিস্তানের ভাষা যেটা উর্দু, সেটাকে মেনে নিতে হবে। সেই ভাষা তাদের উপর চাপিয়ে দেওয়া হলো। তুমি ভাবো, কালকে কোনো কারণে আমাদের দেশটা অন্য কোনো রাষ্ট্রের অংশ হয়ে গেল, রাষ্ট্রনৈতিক কোনো রাজনৈতিক কারণে, তারপর থেকে তোমাকে বলা হলো না, তুমি এবার থেকে আরবি ভাষায় কথা বলবে বা স্প্যানিশ ভাষায় কথা বলবে, তোমার আর বাংলায় কথা বলা চলবে না, বাংলা পড়া চলবে না, বাংলা লেখা চলবে না। একটা মানুষের কাছে এটা কত বড় ক্ষতি। তো বাংলাদেশের মানুষের উপরে কিন্তু সেটা চাপিয়ে দেওয়া হয়েছিল। ওখানকার উর্দু ভাষা পাকিস্তানের, সেটাকে রাষ্ট্রীয় ভাষা করা হয়েছিল, আর বাংলাদেশের মানুষকে বাধ্য করা হচ্ছিল সেই ভাষায় পড়াশোনা করতে, সেই ভাষাটা বলতে, সেই ভাষা শিখতে। স্বাভাবিকভাবেই তাদের ভিতর থেকে একটা বিদ্রোহ উঠে এসেছিল এবং বারবার পাকিস্তান সরকার বলছিলেন যে না, এটা চলবে না। 1948 সালের মার্চে একটা সীমিত পর্যায়ের আন্দোলন হয়, কিন্তু এই 1952 সালে সেটা চরম আকার ধারণ করে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা চর্চার পীঠস্থান, সেখানকার ছাত্ররা তারা আন্দোলন করতে থাকে। তখন পাকিস্তানি পুলিশ তাদের বারবার বারণ করে যে না, এভাবে আন্দোলন করা চলবে না, এই ভাষাকে ত্যাগ করতে হবে, তোমাদের উর্দু ভাষাকে, রাষ্ট্রীয় ভাষাকে সম্মান জানাতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশের, বর্তমান বাংলাদেশের মানুষজন সেটা মেনে নেননি। আমি আমাদের কথাটা বলে ফেললাম, আসলে আমাদের মাতৃভাষা তো এক, বাংলা ভাষা। তো সেই 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে একটা আন্দোলন চলছিল ছাত্রদের। তো সেই সময়ে পাকিস্তানি পুলিশ এগিয়ে আসে এবং নির্বিচারে গুলি চালায়। এই গুলিতে আবুল বরকত, আব্দুল জব্বর, আব্দুস সালাম সহ কয়েকজন ছাত্র যুব নেতা যাদের মৃত্যু হয়। তো এই যে ঘটনা, এতে কিন্তু বিদ্রোহের আগুন আরো বেশি করে ছড়িয়ে পড়ে এবং যা ছিল শুধুমাত্র ভাষা আন্দোলন, তাই ধীরে ধীরে পৃথক রাষ্ট্র গঠনের আন্দোলনে পরিণত হয় এবং সেই তাদের পৃথক রাষ্ট্র, ভাষার ভিত্তিতে পৃথক রাষ্ট্রের দাবি তারা একদিন পূরণ করে নেয়, বাংলাদেশ স্বাধীন হয়। তো এই ভাষাকে কেন্দ্র করে মানুষের যে প্রাণ দিয়ে দেওয়া, মাতৃভাষার জন্য প্রাণ দেওয়া, এই ঘটনাটি পৃথিবীর ইতিহাসে বিরল। তাই এই 21শে ফেব্রুয়ারি দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। বর্তমানে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা পৃথিবীর সমস্ত দেশের সমস্ত ভাষাভাষী মানুষ মাতৃভাষা দিবস হিসেবে এই 21শে ফেব্রুয়ারিটাকে পালন করে। শুধু বাংলাদেশ, শুধু ভারতবর্ষ নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবীর মানুষ। তো এই 21শে ফেব্রুয়ারি দিনটিতে সেই শহীদদের স্মরণ করা হয়, তাদের শ্রদ্ধা জানানো হয়। বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি যেমন উৎসব হয়, আমাদের পশ্চিমবঙ্গেও হয়, কারণ আমাদেরও মাতৃভাষা বাংলা। ভাষার সেই যে উৎসব, ভাষা শহীদ
স্মারক তৈরি হয়েছে, যেখানে ভাষা শহীদদের সম্মান জানানোর জন্য একটা স্থায়ী মঞ্চ। তোমাদের আমি এখন সেই ভাষা দিবসের কয়েকটা ছবি, সেই স্মারকের কয়েকটা ছবি দেখাই। তোমাদের বলেছিলাম ভাষা শহীদ স্মারকের ছবি দেখাবো। এটি বাংলাদেশের ভাষা শহীদ স্মারকের ছবি। এই যে দেখছো ভাষা দিবসের অনুষ্ঠান বাংলাদেশের, এই স্মারকটি তোমরা দেখতে পাচ্ছ পিছনে, ওই যে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগের একটা অংশ। আমাদের পশ্চিমবঙ্গেও একইভাবে এই ভাষা আন্দোলনকে গুরুত্ব দেওয়া হয়। আমাদের কলকাতাতে এই ভাষা শহীদ স্মারক। এবার আমরা মূল প্রবন্ধের মধ্যে আবার ফিরে যাচ্ছি। প্রিয় ছাত্ররা, আমরা তাহলে বইটাতে আবার ফিরে আসি। তোমরা বইটা দেখো, আমি পড়ছি। সেটা হলো যে প্রশ্নগুলো এই প্রবন্ধের প্রথমে ছিল, ভাষা কি ও কেন, ভাষা দিয়ে কি হয়, ব্যক্তি আর জাতির, ভাষা না হলে আর না থাকলে কি চলে না, এসব প্রশ্নের উত্তরেই নিহিত আছে 21শে ফেব্রুয়ারি তথা ভাষা আন্দোলনের তাৎপর্য। তাহলে আমরা ভাষা আন্দোলনে 21শে ফেব্রুয়ারি কি সেটা জানতে পারলাম। এবারে আমি এই 21-এর তাৎপর্য প্রবন্ধের বাকি অংশটা পড়ছি। ভাষাই মানুষকে মানুষ করে তোলে। ভাষা ছাড়া মানুষ ভাবতে পারে না, কল্পনা করতে পারে না চিন্তা পর্যন্ত করতে। পড়লে লাইনটা? এবার শোনো, দেখো, ভাষা মানুষকে মানুষ করে তোলে। অন্যান্য যে সমস্ত মনুষ্যেতর প্রাণী আছে, বাঘ, সিংহ, গরু, ছাগল, ভেড়া, তাদের সঙ্গে আমাদের মানুষের প্রধান পার্থক্য হচ্ছে আমাদের ভাষা। হ্যাঁ, তাদেরও হয়তো একটা ভাষা আছে, কিন্তু আমাদের মানুষের ভাষা যতটা স্পষ্ট করে মনের ভাব প্রকাশ করে, তাদের ভাষা বোধহয় সেভাবে করে না। তো এই ভাষা ছাড়া মানুষ ভাবতে পারে না। দেখো, তোমরা যখন মনে মনে ভাবো, তোমরা একটা ভাষাতে ভাবো, তাই নয় কি? তোমাদের মনের ভাবনাগুলো তোমরা দেখো, তোমরা বাংলা ভাষাতে ভাবো। যে ভাষায় বেশি পারদর্শী সে সেই ভাষাতেই ভাবে। আমরা যখন স্বপ্ন দেখি, তখন দেখো কোনো একটি ভাষাতে আমরা স্বপ্ন দেখি। আমরা যখন কল্পনা করি, তুমি কল্পনা করছো যে আমি যদি সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটার হতাম, এই যে কল্পনা করলে তারও একটা ভাষা আছে। আমরা চোখের সামনে ছবিগুলো দেখি কল্পনার রাজ্যে, আর মনে মনে ভাবি, এই ভাবনার ভাষা, কল্পনার ভাষা, বা মনে করো চিন্তা করতে পারার ভাষা। তুমি মনে মনে ভাবছো যে এভাবে কতদিন চলবে, এই স্কুল কবে খুলবে ইত্যাদি। যাই ভাবো, সেটা একটা ভাষাতে ভাবছো। তুমি বাংলা ভাষাতে ভাবছো, যারা ইংরেজ তারা ইংরেজি ভাষাতে ভাবছে, কেউ বা ফরাসি ভাষায় ভাবছে। কিন্তু এই ভাষাটা একজন মানুষকে মানুষ করে গড়ে তোলে, অন্যান্য 5টা জীবজন্তুর থেকে আলাদা করে দেয়। মানুষ একই সঙ্গে প্রকাশ আর বিকাশ ধর্মী জীব। প্রকাশ আর বিকাশ ধর্মী জীব, অর্থাৎ মানুষের যা ধর্ম, সেই ধর্মগুলোর মধ্যে 2টি প্রধান ধর্ম হচ্ছে, ধর্ম বলতে আমি এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পার্সি, জৈন এসব বলছি না। আমি যেটা বলতে চাইছি, ধর্ম হচ্ছে প্রকাশ করা, আত্মপ্রকাশ। মানুষ নিজেকে প্রকাশ করতে চায়। তোমরা এই যে ক্লাসের মাঝে এসে, স্যার দেখুন আমি এটা করে এনেছি, কেমন হয়েছে স্যার? তুমি প্রকাশ করতে চাও নিজেকে। এই যে পুজোর সময় সুন্দর একটা জামা পরে তোমরা রাস্তায় বেরোছো, কেন? প্রকাশ করতে চাইছো নিজেকে যে আমাকে কেমন লাগে। তুমি একটা অনুষ্ঠানে আবৃত্তি করছো, হ্যাঁ, কোথাও গিয়ে খুব সুন্দর ফুটবল খেলছো, এগুলো কিন্তু নিজেকে প্রকাশ করা, অন্যের সামনে নিজেকে তুলে ধরা। আর বিকাশ ধর্মী জীব, বিকাশ ঘটানো মানুষের বৈশিষ্ট্য, অর্থাৎ বিকশিত হওয়া। আমরা প্রতিনিয়ত পরিণত হচ্ছি। তোমরা একদিন ছোট ছিলে, তারপর দেখো ধীরে ধীরে তোমরা বিকশিত হচ্ছ। তোমরা শৈশব থেকে আস্তে আস্তে কৈশোরে পা দিয়েছো, এরপর আরো বড় হবে, তোমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, তোমাদের জীবনের বিকাশ ঘটবে, তোমাদের ভাবনা, চিন্তা, চেতনার বিকাশ ঘটবে। তাই মানুষ হচ্ছে প্রকাশ
আর বিকাশধর্মী জীব। বইটা দিকে আবার তাকাও। ভাষা ছাড়া মানুষ নিজেকে প্রকাশ করতে অক্ষম। মানুষের সর্বাঙ্গীন বিকাশও ভাষাকে অবলম্বন করেই ঘটে। ভাষা ছাড়া মানুষ নিজেকে প্রকাশ করতে অক্ষম। মানুষ কখনোই নিজেকে প্রকাশ করতে পারে না ভাষা ছাড়া। তুমি বলো না ভাষা ছাড়া কি সেভাবে প্রকাশ করা যায়? হয়তো তুমি বলবে না, যারা তো বোবা তারা একটা বিশেষ ল্যাঙ্গুয়েজে কথা বলে, সব মানছি, কিন্তু সেই ল্যাঙ্গুয়েজে যে বলে সে কিন্তু একটি বিশেষ ভাষাকেই প্রকাশ করে, তাই নয় কি? সে যখন কথা বলে দেখবে সব ভাষাতে কিন্তু ওদের সাইনগুলো একই রকম নয়। তাহলে ভাষা ছাড়া মানুষ নিজের প্রকাশ ঘটাতে পারে না, এবং সর্বাঙ্গীন বিকাশ ভাষাকে অবলম্বন করে হয়। সর্বাঙ্গীন বিকাশ, একজন মানুষের সব দিক দিয়ে বিকাশ। সে খুব ভালো গান গাইবে, সে খুব ভালো কথা বলবে, খুব ভালো পড়াশোনা করবে, এই সব কিছু সর্বাঙ্গীন বিকাশ। ভালো মানুষ কাকে বলবো? শুধু পড়াশোনায় ভালো, প্রচুর টাকা আছে, উপার্জন করতে পারে, ভালো তা নয়, কিন্তু তার সততা, তার মহত্ব, তার ভালোবাসা অন্য মানুষের প্রতি, সেই সঙ্গে তার সহানুভূতিশীলতা, এই সব কিছু নিয়ে তো দেখো নিজের ভাষা ছাড়া এগুলোর প্রকাশ ঘটানো বা বিকাশ ঘটানো প্রায় অসম্ভব। আমরা যখন যাই করি না কেন তার পিছনে একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা অবশ্যই লাগে। তুমি তোমার খিদের কথা মাকে জানাও ভাষা দিয়ে, ইশারায় কি হয় না? হয়, কিন্তু দুই একটি ক্ষেত্রে সার্বিক বিকাশ, সার্বিক প্রকাশ ভাষা ছাড়া হতে পারে না। তাই বইটা দেখো, ব্যক্তির ব্যক্তি হয়ে উঠতে চাই ভাষা। ব্যক্তিত্ব ও ব্যক্তি জীবনের বিকাশও ঘটে ভাষার সাহায্যে। ব্যক্তিত্ব, পার্সোনালিটি। ব্যক্তিত্ব কি? দেখো, একজন এসে কথা বলার চেষ্টা করছে, কেউ শুনছে না, কি বকছে কি বকছে, যা যা। আরেকজন যেই এলো অমনি সব বললো, এই দাদা এসছে, দাদা দাদা সব, হ্যাঁ দাদা বলুন বলুন বলুন। এইটা হচ্ছে ব্যক্তিত্ব। আগের মানুষটি আর বর্তমান পরে যে মানুষটি এলেন, এই ব্যক্তিত্বের বিকাশ। আমাদের প্রত্যেকের ব্যক্তিত্বের বিকাশ করতে হয়। যার ব্যক্তিত্ব যত সুদৃঢ়, সে অন্য মানুষের ওপর তত ভালোভাবে প্রভাব বিস্তার করতে পারে। তুমি লক্ষ্য করো, কোনো তোমাদের বন্ধু কথা বললে কেউ শোনে না, আবার তোমাদের কোনো বন্ধু যখন কোনো কিছু বুঝিয়ে বলে সবাই খুব মন দিয়ে শোনে। অর্থাৎ তার ব্যক্তিত্ব গড়ে উঠেছে, অন্যকে প্রভাবিত করার মতো ব্যক্তিত্ব গড়ে উঠেছে। এই পার্সোনালিটি এবং ব্যক্তি জীবনের বিকাশ, তোমাদের জীবনের বিকাশ সাধন তোমাদের উদ্দেশ্য। তোমরা ভালো মানুষ হবে পড়াশোনা করে, তোমরা মানুষ হওয়ার পাশাপাশি উপার্জন করবে, তোমাদের পরিবারের প্রতি দায় দায়িত্ব পালন করবে, বাবা মায়ের প্রতি, অন্যান্য গুরুজনদের প্রতি, তোমার বন্ধু বান্ধবের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, তবেই না ব্যক্তি জীবনের বিকাশ। তো এই সব কিছুই কিন্তু ভাষার সাহায্যে ঘটে। তাহলে প্রথম স্তবকটা আমাদের পড়া হলো।